স্টুডেন্টস, গত ক্লাসে আমরা সামারি ভার্সাস থিম নিয়ে আলোচনা করেছিলাম। সামারি কি, থিম কি, সামারি এবং থিমের মধ্যে পার্থক্য কী সেগুলো আমি ডিসকাস করেছি। আজকের ক্লাসে আমরা জানবো রুলস অফ থিম রাইটিং। একটা থিম রাইটিংয়ের জন্য তোমাকে কী কী রুলস অ্যাপ্লাই করতে হবে অথবা কী কী রুলস তোমাকে কী করতে হবে, অ্যাবজর্ব করতে হবে। যেই রুলসগুলো তুমি জানলে তুমি একটা পারফেক্ট একটা থিম দিতে পারবে, সেই রুলসগুলো আমি এখানে লিখে রেখেছি। আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাচ্ছি। প্রথমে তোমাদেরকে কী করতে হবে, যে একটা পোয়েম থাকতে পারে, প্যাসেজ থাকতে পারে, স্টোরি থাকতে পারে, যেটাই থাকুক এটা ভালো করে পড়বে। পড়ার পরে তোমাকে কী করতে হবে, ট্রাই টু ফাইন্ড আউট দ্য লেয়ার অফ দ্য কন্টেন্ট অ্যান্ড এন্টার ইনটু দ্য লেয়ার্স আমি বলেছি। ওকে, তাহলে তুমি গল্পটা পড়ে, আচ্ছা আমি গত ক্লাসে আমি বলেছি, আমি আবার একটু রিপিট করি। আমি বলেছি সামারি হচ্ছে সারফেস মিনিং, থিম হচ্ছে ইনার মিনিং। আমরা থিম লিখব, থিম লেখার জন্য আমাদেরকে কী করতে হবে, ইনার মিনিংটা খুঁজে বের করতে হবে। মানে আমি একটা পোয়েম পড়ব বা একটা স্টোরি পড়ব, সেটা পড়ার পরে আমাকে কী করতে হবে, যে উপরে কবি কী বলছেন সেইটা আমার থিমের জন্য প্রযোজ্য না। আমার হচ্ছে কবি কি মেসেজ দিতে চাচ্ছেন, আসলে কবিতাটা দিয়ে কবি কি বলতে চাইছেন, কি বলতে চেয়েছেন, ওই জিনিসটা ফাইন্ড আউট করা। সেই জন্য আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে লেয়ারগুলো। কন্টেন্ট বলতে আমি প্যাসেজ বা পোয়েম, যে স্টোরি যেটাই দেওয়া থাকুক সেটার কন্টেন্টটার ভিতরে প্রবেশ করতে বলেছিস। তার মূল যে মেসেজ, সেই মেসেজটাকে আহরণ করার জন্য আমি লেয়ার ভেদ করে ভিতরে ঢুকবো এবং কতগুলো লেয়ার আছে সেটা আমি সবগুলোই ফাইন্ড আউট করার চেষ্টা করব। কোনো একটা কবিতার অনেকগুলো লেয়ার থাকে, যেমন প্রথমে একটা কবি পড়লে একরকম মনে হচ্ছে, একরকম বলছে কবি, তারপরে ভিতরে গেলে আরেকটা লেয়ার, তারপরে দেখা গেছে আরও ভিতরে গেলে আরও একটা লেয়ার থাকে। লেয়ারগুলো বিভিন্ন প্রেক্ষাপটে, কবি কোন প্রেক্ষাপটে লিখছেন, কিংবা কবি যে যখন লিখছেন সেই সময়কে করছেন, তিনি রিপ্রেজেন্ট করেছেন, সেইটা আছে একটা। আবার সেই সময়ের গণ্ডি পেরিয়ে হয়তোবা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত সময়কে বা সেই ছোট্ট স্থানকে কেন্দ্র করে লিখছেন। সেই স্থান দিয়ে তিনি একদম পুরো ইউনিভার্সকে বুঝিয়েছেন। মানে ইউনিভার্সাল কোনো মেসেজ দিতে চাচ্ছেন কি না সেইটাও আমরা খুঁজে বের করব। তো ওইভাবে খুঁজে বের করতে গিয়ে আমরা অনেকগুলো লেয়ার পেয়ে যাব এবং প্রত্যেকটা লেয়ারকে আমরা কি করব, ছোট্ট করে নিজের ভাষায় 3টা 4-5টা সেন্টেন্সে লিখব। আর এই লেখার সিস্টেমটা, এই লেখার নিয়মটাকেই থিম বলা হয়। ওকে, এখন আমরা কি করব, স্টার্ট রাইটিং দ্য থিম। নাম্বার 3-তে আমি লিখেছি, তাহলে থিমটা আমি স্টার্ট করব, লেখা শুরু করব। রাইট অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং হেডিংস। তো আমি তো 3টা লিখবো, এখন আমাকে লেখার জন্য এই 3টা হেডিংয়ের উপরে লিখতে হবে। প্রথমে আমি কি লিখবো, রেফারেন্স অর সোর্স মানে কবিতাটা তুমি কোন কবিতার কথা বলছো, কোন কবিতাটা সম্পর্কে বলতেছো এবং কবিতাটা নাম কি, কে লিখেছেন, কত সালে লেখা হয়েছে, এটা রেফারেন্স দিবে। নাম্বার, তারপরে তুমি লিখবে কনটেক্সট মানে প্রসঙ্গ মানে তুমি কবি কোন প্রসঙ্গে এই কথা বলছেন, মানে মূল মেসেজটা, এখানে কবি কী বলতে চেয়েছেন, এটাই হচ্ছে কনটেক্সট। এটা প্রসঙ্গ বলতে এখানে আমরা সাবজেক্ট ম্যাটার বলতে পারি, জিস্ট বলতে পারি, আসলে কবি কী বলতে চেয়েছেন, মূল মেসেজটাকে মানে একদম মেসেজের একটাও সেন্টেন্সে বর্ণনা করতে গেলে যে কথাটা আসে সেটাই হলো কনটেক্সট। তাহলে এইখানে আমরা কয়টা সেন্টেন্সে লিখবো, এখানে একটা সেন্টেন্স হবে, কনটেক্সটে একটা সেন্টেন্স হবে, থিম। এখন থিমের মধ্যে আমার কয়টা সেন্টেন্স, থিম তুমি 2টা 3টা 4টা সেন্টেন্সে শেষ করো। টোটাল তুমি 5টা সেন্টেন্স দিয়ে লেখার চেষ্টা করবে, এখানে একটা, এখানে 2 থেকে 3টা, তার মানে 5টা সেন্টেন্স। তাহলে টোটাল এইখানে যদি আমি একটা করে সেন্টেন্স ধরি, তাহলে এখানে তুমি 3টা সেন্টেন্স লিখতে পারো, তাহলে 3টা সেন্টেন্সে তুমি শেষ করবে।
কথাগুলো কিভাবে লিখবে, গুছিয়ে খুব অল্প কথা লিখবে, এবং কথাগুলো যে তোমার যে চয়েস অফ ডিকশন, এইটা খুবই স্ট্যান্ডার্ড চয়েস অফ ডিকশন নেবে। আমি বারবার এই শব্দটা ইউজ করি। পোয়েমের ক্ষেত্রে বা রাইটিংয়ের ক্ষেত্রে, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে চয়েস অফ ডিকশনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার ভোকাবুলারিগুলো পারফেক্ট হতে হবে। এবং সাহিত্যের জন্য তুমি, এটা সাহিত্যের অংশ, এই যে আমি সামারি, থিম, এগুলো সাহিত্যের অংশ। সাহিত্যের জন্য তোমাকে কিছু চয়েস অফ ডিকশন, তোমার ডিকশনগুলো এমনভাবে চয়েস করবে যেটা সাহিত্যের সাথে খুবই মানানসই। সাহিত্যের এক ধরনের কী থাকে, ভোকাবুলারি থাকে, সেগুলো তুমি ব্যবহার করবে, যেগুলো তোমাকে তোমার রাইটিংটাকে খুবই আকর্ষণীয় এবং ইমেজ সৃষ্টি করবে। ইমেজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমার পাঠকের কাছে তুমি তোমার লেখাটাকে ইমপ্রেসিভ করে ইমপ্রেসিভ করে উপস্থাপন করার যে কৌশল, সেই কৌশলটা তুমি যদি আত্মস্থ করতে পারো এবং সেই কৌশলটা তুমি তোমার খাতায় অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি করবে, তুমি অনেক ভালো একটা নাম্বার পেতে পারো। তোমার টিম রাইটিং ইন্টারমিডিয়েট লেভেলের জন্য 8 মার্কস, তোমরা 87 পেতে পারো। আর যারা এসএসসি লেভেলের জন্য তোমাদের টিম রাইটিংটা একটু ডিফারেন্ট। সেক্ষেত্রে তোমরা এসএসসিদের জন্য এটা না, এসএসসিদের হলো টিম লিখবে তোমরা খুব অল্প কথায় 50টা ওয়ার্ডে লিখতে হয়। এটা হচ্ছে এসএসসি লেভেলের কথা বলছি। এসএসসি স্টুডেন্টদের টিমটা বলা থাকে 50 ওয়ার্ডসে লেখো। তাহলে 50 ওয়ার্ডে লিখলে তোমাকে কি করতে হবে, এই যে কনটেক্সট, যেটা তুমি কনটেক্সটটাই লিখে দিবে। তোমাদের শুধু কনটেক্সটটা আসবে। টিম বলতে তোমরা একদম ভিতরে একদম মূল কথাটা কি, একটা সেন্টেন্সে মূল কথাটা লেখা। এখানে 50টা ওয়ার্ডের বেশি যেন না হয়, হয়তো 52 হতেও পারে, 50 2-1 ওয়ার্ড ক্রস করতেও পারে। এইভাবে তোমরা লেখার চেষ্টা করো। ওকে, তাহলে বন্ধুরা আমরা জানলাম টিম কীভাবে লিখতে হয়, এবং টিম লেখার যে রোলসগুলো আমি লিখে দিচ্ছি, এগুলো তোমরা একদম মনে প্রাণে ধারণ করো এবং তোমরা এগুলো ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করো। বারবার তোমরা একটা কবিতা পড়ো, ওয়ার্ড বাই ওয়ার্ড কবিতাগুলো পড়ে তারপরে কবিতাটাকে ফাইন্ড আউট, কবিতার ভিতরে প্রবেশ করবে। মণিমুক্তা কী আছে কবিতার ভিতরে, সব কিছু আহরণ করো। ওই মণিমুক্তাগুলো দিয়েই তুমি যেই মণিমুক্তাগুলো আহরণ করে নিজের ভাষায় তুমি যখন এই মণিমুক্তাগুলো দিয়ে সুতা দিয়ে গাঁথবে, একটা মালা হবে, সুন্দর একটা মালা হবে, সেটাই হলো তীর। মানে হচ্ছে নিজের ভাষায় লিখবে এবং এই সুতাটা হবে তোমার নিজের ভাষা দিয়ে ওই মণিমুক্তাগুলো যখন তুমি গাঁথবে, সেটা হয়ে যাবে তীর। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিস করব। এক একটা পয়েম ধরে আমরা পয়েম সম্পর্কে জানবো। আমরা পয়েমটা পড়লে আমরা কি করব, সেখানে আমাদের কি মেসেজ দিয়েছেন কবি, সেগুলো আমরা এক্সপ্লেন করব এবং এক্সপ্লেন করে এটা কীভাবে থিম আকারে লিখব, এখানে কোনটা সামারি কোনটা থিম, সেটা আমি ফাইন্ড আউট করে দিব তোমাদেরকে। ওকে বন্ধুরা, তাহলে ভালো থাকো এবং আমার পরবর্তী ক্লাসটাও দেখো। প্রতিটা তোমাদের পাঠ্যপুস্তকের যে পয়েমগুলো আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে বন্ধুরা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।